বিএনপির লোকজন বছরের পর বছর ধরে স্লোগান দিচ্ছিল তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ হাসলো কি আসলো না, তারেক রহমান আসলেন, অনেক নাটকীয়তার পরে আসলেন এবং তিনি কিন্তু এখন প্রধানমন্ত্রী হচ্ছেন। সেটা আপনার ভালো লাগুক না লাগুক, পছন্দ হোক না হোক, এটাই হচ্ছে বাস্তবতা। এখন যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই হচ্ছেন, তিনি কিভাবে টিকে থাকবেন সেই চোঙ্গা ধরা মাইকের মতো আমাদেরকে বুদ্ধিটা করতে হবে। কারণ হচ্ছে তা না হলে ওই যে আবার উহারা চলে আসিবে, খালি 501 তো না, কত নম্বর কক্ষ থেকে যে কত লোকজন বক্ষ চিরিয়া কাঁদিয়া আকুল হচ্ছে, মানে আমি ইউটিউবে যে কি বলে কান্নাকাটি হচ্ছে এটার কথা বলছি না, বাট সেই জায়গা থেকে তারেক রহমানের এখন তারেক রহমানের কয়েকটা চ্যালেঞ্জ আছে। তারেক রহমানের 4টা জিনিস যদি তারেক রহমান না করেন, তারেক রহমান মরে যাবেন বলতে মারা যাবেন না, পলিটিক্যালি তার অবস্থা খুব খারাপ হবে। নাম্বার 1, আমি তারেক রহমানকে বলবো যে আল্লাহর ওয়াস্তে জুলাই সনদ নিয়ে তার টেড়িবেড়ি করেন না। কারণ আমি ইতিমধ্যে দেখেছি যে অনেক জায়গায় জুলাই সনদ নিয়ে আপনাদের নেতা কর্মীরা বিশেষ করে কিছু কিছু জায়গায় খুবই যৌক্তিক সমালোচনা করেছেন, কিন্তু এটা কোনো যৌক্তিক সমালোচনার জায়গা না, এটা হচ্ছে অ্যাকিলিস হিল আপনার জন্য। আমি অ্যাকিলিস হিল না বলে যদি বলি, ওই যে সুতানলি সাপ ঢুকে গিয়েছিল বেহুলার বাসর ঘরে, এটা হচ্ছে সেই মুশকিল। কারণ জুলাই সনদ এমন একটা জিনিস, এমন ভাবে আপনার ঘাড়ে এরা চাপিয়ে দিবে এবং এমন ভাবে এটাকে পোর্ট্রে করবে যে মনে হবে যে বিএনপি একটা গণবিরোধী, গণশত্রু। এবং এটা শুরুর দিন থেকে, যেদিন আপনি শপথ গ্রহণ করবেন পরের দিন থেকে আপনার উপরে এই বিপদ আছে। বিপদটা কিভাবে বয়ানটা রেডি হয় আপনারা দেখেন। এই যে আমাদের ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি, এরা কিন্তু জুলাই সনদের বিরোধী, মানে গতকালকে পর্যন্ত ছিল, তারা স্বাক্ষর করে নাই, কিন্তু সারা বাংলাদেশে তারা জুলাই সনদের প্রচার করে বেরিয়েছে। এর চেয়ে উদ্ভট রাজনৈতিক কৌতুক আপনি খুব বেশি দেখতে পাবেন না, কিন্তু তারা সেটা করেছে এমন একটা ভাবে। এবং বিএনপি কিন্তু প্রথমে গিয়ে স্বাক্ষর করেছে, কোনো তেড়িবেড়ি করে নাই। এনসিপি এবং এনসিপি পিতৃ সংগঠন জামাতে ইসলাম গড়িমসি করে গিয়েছে, এনসিপি যায় না। বিএনপি কিন্তু প্রথম দিন ভাই সিগনেচার করে দিলাম, ভোট দে, আমার নির্বাচন দে, আমার ক্ষমতা যাওয়ার টাইম চলে যাচ্ছে। কিন্তু এরা এটাকে এমন ভাবে পোর্ট্রে করেছে যে জুলাই সনদ বিরোধী হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে এই জিনিসটা ট্যাকেল করতে হবে এবং এটা মূল চ্যালেঞ্জটা যে জায়গায় আসবে আমার কাছে মনে হচ্ছে যেটা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে হবে কিনা, না প্রপোর্শনটা কিভাবে হবে, ভোটের প্রপোর্শনে হবে নাকি আসন সংখ্যার অনুপাতে হবে, সেই বিতর্কটা সামনেই চলে আসবে। এটা কালকে পরশু থেকেই শুরু হয়ে যাবে এবং এই বিতর্কে বিএনপির ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? যদি এটা আসলে আসন সংখ্যা ভিত্তিক হয়, বিএনপি হয়তো 8-10টা আসন খুব বেশি পাবে। এই 8-10টা আসনের লোভে তারা গণশত্রু হিসাবে চিহ্নিত করা হবে। জামাত এবং জামাতের অঙ্গ সংগঠন সবগুলো, বিশেষ করে এনসিপি, এমন একটা চিৎকুর চেঁচামেচি লাগাবে যেটা মনে হবে যে আহারে উচ্চকক্ষ করে বোধহয় বিএনপি একেবারে বাংলাদেশ ধ্বংস করে ফেললো। সো এই জায়গাটা খেয়াল রাখতে যদি নাও যায়, তাহলে তারেক রহমানের প্রথম বিপদটা তৈরি হচ্ছে। দ্বিতীয় বিপদ, তারেক রহমানের দ্বিতীয় বিপদ হচ্ছে জঙ্গি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে 5ই আগস্টের পরে পরিকল্পিতভাবে বাংলাদেশের যত জঙ্গি ছিল, যেখানে যত জঙ্গি ছিল, সেটা ফাঁসির আসামি থাকুক, সেটা এই সাধারণ কয়েদি থাকুক, বিচারাধীন থাকুক, দলে দলে জিগির তুলে এগুলারে বের করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস এবং তার যে সরকার, জামাতে ইসলাম সমর্থিত যে সরকার, এরা এটা খুব সুকৌশলে করেছেন, কারণ এটা তারা এটাকে হাতে রাখতে চেয়েছেন বলে আমার একটা ধারণা, যে এই জঙ্গিদেরকে যে কোনো সময় যাতে কাজে লাগানো যায়। ব্যাপক অস্ত্রের কথাবার্তা আমরা শুনি, ব্যাপক অস্ত্র বাইরে থেকে এসেছে বলে আমরা শুনেছি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এখন তার 300 কোটি নাই ওনার, মানে থাকলে হয়তো আছে, যেতে নাই। সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সশস্ত্র ভাবে বিপ্লবের হুঙ্কার দিয়েছেন তাদের অনেক নেতারা, এবং তারা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন বলে আমরা শুনেছি। জঙ্গিরা বাইরে আছে, থানা লুটপাটের যে অস্ত্রগুলা সেগুলো এখন উদ্ধার হয় নাই, এবং আমার ধারণা প্রচুর বাইরে থেকে অস্ত্র তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন। সুতরাং প্রথম যে ঝামেলাটা তৈরি করবে এরা এই জঙ্গি বোমা ফাটানো এবং ওই যে আবার 63 জেলায় বোমা ফাটানো, বাংলা বাহিনী তৈরি করা, এবং এই জিনিসগুলা খুব দ্রুতই শুরু হবে। এবং শুরু হলে যেটা হবে, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় এই কইছিলাম না তারেক রহমান জঙ্গির বাপ, এই যে আবার শুরু হয়েছে। শেখ হাসিনার সময় তো আমরা অন্তত পক্ষে জঙ্গি থেকে ভালো ছিলাম, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু এখন তারেক আসছে, বোম ফুটানো শুরু করছে, তারেক আসছে, জঙ্গি শুরু হয়েছে, তারেক আসছে, বাংলা বাহিনী তৈরি করা শুরু হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এবং দেশি মধ্যবিত্ত যারা এই জঙ্গি থেকে বাঁচার জন্য অনেকে ধানের শীষের দিকে ঝুঁকে পড়েছেন এবং ভোট দিয়েছেন,
বিশেষ করে ধরে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছেন ব্যাপক হারে ধানের শীষে। আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আছেন, দলীয় নেতা কর্মী না, সাধারণভাবে তারা হয়তো নৌকা থাকলে নৌকায় ভোট দিতেন, তারা কিন্তু আওয়ামী লীগের নির্বাচন বর্জনের কথাটা না শুনে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এসেছেন। আমি অন্তত পক্ষে এরকম অনেকে দেখেছি। এর মূল কারণটাই হচ্ছে এই জঙ্গি এবং এই যে উগ্র ফার রাইটিস্ট যেগুলো আছে এদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু এটা তারেক রহমানের জন্য একটা দ্বিতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একটু 19-20 যদি তারা করে, তাহলে ওই যে কি আছে বিক্রমপুরী, আকরামপুরী, এগুলারে দিয়ে আবার তারা এক ধরনের তাণ্ডব শুরু করবে। তারপর যে হাদির অনুসারীরা কিছু আছে, ইনকিলাব মঞ্চ, তারপরে ধরেন আরো এই ধরনের আরো যেসব মঞ্চ টঞ্চ তারা বানিয়ে রেখেছে, এদের তো অনেকগুলো দোকান, এই গুপ্ত সংগঠন সবগুলাকে অ্যাক্টিভ করবে, এইগুলো দিয়ে এক ধরনের রাজনীতি তৈরি হবে। এর পাশাপাশি জঙ্গি আক্রমণ শুরু হতে পারে। সো তারেক রহমানের জন্য এটা হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে যদি উনি মোকাবেলায় ব্যর্থ হন, তার ক্ষমতা 5 বছর টিকবে কিনা আমার সন্দেহ আছে। নাম্বার 3, তৃতীয় যে চ্যালেঞ্জটা তারেক রহমানকে নিতে হচ্ছে সেটা হচ্ছে দল। আমি তারেক রহমানকে বলবো, যদিও মানে অফকোর্স উনি তো আর আমার ভিডিও দেখছেন না, বাট যদি বিএনপির কোনো নেতাকর্মীর চোখে এটা পড়ে থাকে এবং তাদের সম্ভব হয় বিএনপির অন্য লোকজনের বলা যে দল ছোট রাখেন, এত দলের দরকার নেই। মানে তারেক রহমান যিনি এই যুক্তরাজ্যে ছিলেন অনেকদিন ধরে, আপনি দেখে গেছেন এখানে একটা ওয়ার্ডে কি থাকে, একটা ওয়ার্ডে লেবার পার্টির একজন পার্টি কোঅর্ডিনেটর, একজন বোধহয় তাদের ট্রেজারার থাকেন, এরকম 3 থেকে 4 জনের একটা ছোট কমিটি থাকে। এরাই কিন্তু ওয়ার্ড লেভেলে এই দলীয় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। অফিস সেক্রেটারি একজন থাকেন বোধহয়, তাদের 3 থেকে 5 জনের এক একটা কমিটি থাকে এখানে। আমি দেখেছি, আমি যতটুকু এটা ফলো করতে পেরেছি আর কি, যদিও আমি মানে খুব গভীরভাবে এটা গবেষণা করি নাই, আমার ধারণা আপনারা দেখেছেন। আমার কথা হচ্ছে যে বিএনপির উচিত হবে দলকে ওই জায়গায় রাখা, কারণ আপনার যত লোক এখানে আপনি বাড়াবেন, কারণ এখন বাড়বে। এখন আওয়ামী লীগের সময় যেরকম ছিল 5 আগস্টের আগে গাছের লতাপাতা পর্যন্ত আওয়ামী লীগ করতো, এখন গাছের লতাপাতা পর্যন্ত বিএনপি করবে। এবং আপনি মফস্বলে যেটা দেখবেন, একটা ওয়ার্ডের মধ্যে একটা বিএনপির কমিটি, যুব দলের কমিটি, স্বেচ্ছাসেবক, তাঁতি দল, মানে যে তল্লাটের মধ্যে তাঁতি নাই সেখানে তাঁতি দল আছে। একেবারে ঢাকা মহানগরের মধ্যে মৎস্যজীবী দল আছে। এরা কোথায় পুরো কমিটির কাউরে দেখবেন না জীবনে, মানে মাছই চিনে না বোধহয় এরা। আমার ধারণা ইলিশ মাছ আর রুই মাছের তফাৎ বলতে পারবে না, কিন্তু তারাও মৎস্যজীবী দল। তো এই যে বিভিন্ন ধরনের দোকান, এর বাইরে থাকে কিছু অ্যাপ্রুভ না এরকম দোকান। মানে এই আপনার সম্প্রতি দেখেছেন রাজশাহীতে যে একজনের বাসা দখল করে ফেলেছিল বেগম খালেদা জিয়া গবেষণা পরিষদ বা এরকম কিছু একটা নামে। তো এইগুলো এখন হবে জিয়াউর রহমান গবেষণা পরিষদ, খালেদা জিয়া গবেষণা পরিষদ। এগুলোকে কঠোরস্থ দমন করতে হবে, কারণ এরা কমপ্লিটলি ধান্দাবাজ। এরা আপনি যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন, মানে যদি যাইতে বাধ্য হন, আপনার 5 টাকার কাজে লাগবে না, 2 টাকার উপকারে আসবে না। এদের একমাত্র কাজই হচ্ছে গিয়ে দখলবাজি করা এবং বিভিন্নভাবে দলের বদনাম করা। ইতিমধ্যেই আপনারা নির্বাচনের আগে টেম্পো স্ট্যান্ডের দল হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছেন। বাংলাদেশে আমি জানি না কতগুলো টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আপনাদের দখলে আছে, কতগুলো নাই, কিন্তু এই জিনিসটা কিন্তু এই বয়ানটা রেডি করে আপনাদের গাড়ি সেই টেম্পো স্ট্যান্ডের কি বলা যায় তকমাটা দিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনা এখন আরো অনেক অনেক গুণ বাড়বে। সুতরাং এবং দেখা যাবে যে ওই কোন মফস্বলের ভিতরে আপনার নেতা নামধারী বা কর্মী নামধারী একজন লোক আরেকজন একটা ধর্ষণ মামলা পড়ে যাবে, বা এরকম একটা দুজনকে খুন করে ফেলবে, গুলি করে ফেলবে, এবং এই দায়িত্ব কিন্তু পুরোপুরি সরকারে আসবে। সো আমার ধারণা হচ্ছে বিএনপিকে যদি এই গ্যাঞ্জাম থেকে বাঁচতে হয়, প্রথম কাজ হচ্ছে যে বিএনপি তার লোক নেওয়া যাবে না। আপনারা যারা আছেন ভাই, গত 17-18 বছর ধরে যারা আন্দোলন করেছে, একসাথে ছিলেন, মারধর করেছেন, মায়ের খেয়েছেন, জেলে ছিলেন, এদের বাইরে যদি ভাই পুরা নিয়োগ বন্ধ রাখেন, কারণ আপনারা নিয়োগ দিলে কিন্তু আমাদের মতো লোকজন ঢুকে গিয়ে গুপ্ত হওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এই গুপ্ত এবং সুপ্ত থেকে বেঁচে থাকার জন্য আমার মনে হয় যে দরকার তো নাই, নির্বাচন তো জিতেই গেছে। এটা হচ্ছে যে 3rd চ্যালেঞ্জ তারেক রহমানকে মোকাবেলা করতে পারেন। 4th চ্যালেঞ্জ যেটা খুবই আমার কাছে মনে গুরুত্বপূর্ণ, এটা আমি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে উদাহরণ মানে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই নির্বাচনকে, পরবর্তী যে নির্বাচন হবে এইটাকে ম্যানিপুলেট করার যে চেষ্টাটা, এটাতে আর যায় না। এইটা করে কিন্তু বিএনপি অনেক অনেক ভুগেছে। আপনি যদি মনে করতে পারেন, অফকোর্স আপনি মনে করতে পারবেন, 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো একটা কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে, এবং বিচারপতি শাহাবুদ্দিনের সেই কেয়ারটেকার ছিল একটা ওয়ান অফ সিস্টেম, মানে এটা যে প্রতিবার হবে এরকম কোনো আলাপ 1991-এ ছিল না। 1991-এ যখন এই আলাপটা ছিল না, তারপরে কি হলো, মাগুরা 2 আসনে বিএনপি উগ্র নোংরা ভাবে কিন্তু সালিমুল হক কামাল বা এরকম কোন একজন প্রার্থী ওনার পক্ষ নিয়ে এই আসনটা দখল করো, মাত্র একটা সিট,
এর বিনিময়ে কি হলো? এর বিনিময়ে ব্যাপক হারে গণ আন্দোলন তৈরি হলো। কেয়ারটেকার গভর্নমেন্ট, সরকারে থাকতে হবে। আওয়ামী লীগ এবং জামাত একসাথে মিলে বিএনপিকে কর্নার করে দিল। এই যে দেখেন, মাত্র একটা সালিমুল হক কামাল বা কিছু একটা মাগুরা 2 হোক বা সেটা আর একটা কোনো একটা জায়গার 2 আসন 3 আসন, ওই এক এমপি বিএনপি পাওয়ায় না পাওয়ায় কিছু আসতে যেত না। এই কালিমা দিয়ে শুরু হলো। 96 এর নির্বাচনের পরে 15 ফেব্রুয়ারি নির্বাচনে টিকতে পারলো না বিএনপি, কিন্তু 12 জনের যে নির্বাচন 96 হলো, যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, সেইখানে কিন্তু বিএনপি 116টা আসন পেল। কারণ বাকি অন্যান্য ফ্যাক্টর গুলা তারা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, দল নিয়ন্ত্রণ করতে পেরেছিল। আমি জানি আমার বিএনপির অনেক বন্ধু বান্ধবরা বলেন যে আরে তখন বিএনপিকে দুর্বল করে দেওয়া হয়েছে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই তখনকার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করার যে বিএনপির যে চেষ্টাটা ছিল, এটা ভালো উদ্যোগ ছিল। এর বিনিময়ে জনগণ কিন্তু 116টা আসন দিল। আবার দেখেন, শেখ হাসিনা যখন 96 এ নির্বাচনে আসলেন, উনি কিন্তু 2001 নির্বাচনের আগে যথা নিয়মে সিস্টেমে পদত্যাগ করলেন, বাড়ি চলে গেলেন। তখন আওয়ামী লীগের 96 এর সরকারের উপরে ব্যাপক সমালোচনা ছিল, বিশেষ করে সন্ত্রাসী হামলা। আমরা দেখেছি এমপি ইকবালের এখান থেকে, তারপরে আরো অনেক কে যেন এখন নামও মনে থাকে না, ওপেন গুলাগুলি হয়তো আমাদের মোহাম্মদপুরের মকবুল সাহেবের এখান থেকে ছাত্র দলের নেতা সজলকে হত্যা করা হলো মিছিল ওপেন ভাবে। মানুষের ব্যাপক গণক্ষোভ ছিল, কিন্তু আওয়ামী লীগ একটা সম্মানজনক অবস্থা তারপরে ছিল, এবং তার ফলশ্রুতিতে তারা কিন্তু 2008 নির্বাচনে আবার আসতে পারলো। কিন্তু এর মাঝখানে তারেক রহমান এবং বিএনপি কি করলো? আবার 2001 সালে ক্ষমতা আসার পরে আবার ওই কেয়ারটেকারের সুতা ধরে টানাটানি নাটানাটি শুরু করে দিলেন। জাস্টিস হাসানের বয়স বাড়িয়ে দেওয়া হলো, বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে ম্যানিপুলেট করা, ইয়াজউদ্দিনকে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করা। লাভটা কি হলো? লাভটা কিছুই হলো না। 17-18 বছর ধরে ক্ষমতার বাইরে ছিলেন এবং বিরোধী দলের জায়গায় যেভাবেই হোক আপনাদেরকে টিকে থাকতে হয়েছে। তো এইবার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আবার, মানে এটা তো সাধারণ মানুষের একটা মানে কুরকুরি করে আর কি, যে দেই আবার ইলেকশনটা নাইরা। ইলেকশন নাইরা কিন্তু আওয়ামী লীগের মতো দল, যেটা বিরাট দল, এরা কিন্তু টিকতে পারে নাই। এটা তো মানে, এবং শুধু টিকতে পারে নাই, খুব দুর্ভাগ্যজনক দুঃখজনক পরিণতির মধ্যে তারা আছে। সুতরাং তারেক রহমানকে আমি চতুর্থ যেটা বলবো, যে আপনার ক্ষমতা নেওয়ার মূল চ্যালেঞ্জ হচ্ছে আগের মতো করে নির্বাচন ব্যবস্থাকে আর নাড়াচাড়া আমরা কেউ না করি। যেটা হচ্ছে যে যেহেতু জুলাই সনদের মাধ্যমে বা এই যে গণভোটের মাধ্যমে, তথাকথিত গণভোট, হাওয়ার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, 4-5 বছর পরে পরে ক্ষমতা ফেয়ার একটা নির্বাচন হোক, যে কেউ ক্ষমতা আসুক। এই জায়গাটা যদি হাত না দেন, আমার কাছে মনে হয় যে যতদিন ক্ষমতা থাকবেন ততদিন ভালো থাকবেন বা একটু কমফোর্টের জায়গায় থাকবেন। এই 4টা জিনিস আপনাকে উপদেশ না, পরামর্শ বলুন বা যেভাবে বলুন, মতামত। এর বাইরে আওয়ামী লীগের যারা আছেন, আমি জানি, কারণ হচ্ছে আমার চ্যানেলে অনেক আওয়ামী লীগ সমর্থকরা দেখে থাকেন। অবশ্যই এমনিতেও ভিউ বেশি নাই, বাট যতটুকু আছে তাদের অনেকে খুব উচ্ছ্বসিত, তারা ভোট দিয়েছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেট জানাই, এবং তাদেরকে একটা গল্প বলে আমি আজকের ভিডিওটা শেষ করতে চাই। একটা জায়গায় কিছু আসামি ছিলেন, তো একজন দয়ালু জেলার এসেছেন, জেলার এসে বলেছেন যে বাইরে অনেকগুলো ফল আছে, হ্যাঁ, তোমরা একটা করে ফল নাও, তোমাদের পছন্দ মতো ফল নাও, আর রুমে আসো, তোমাদেরকে আমি ছেড়ে দিব। তো প্রথম একজন লোক গিয়েছেন, ওনার হাতে কলা, তো উনি কলা নিয়ে গিয়েছেন। তো জেলার শাস্তি হিসেবে কলাটা তার মানে ওইদিকে আর কি প্রবিষ্ট করিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে ফাইন, সে কেঁদে কেঁদে বের হয়ে গেছে, বাট মুক্তি পেয়ে গিয়েছে। তো দ্বিতীয় লোক যেটা, সে গিয়েছে, তার প্রিয় ফল হচ্ছে লিচু, তো তাকে লিচু প্রবিষ্ট করেছে, সে মহা হাসতেছে। তো জেলার খুব অবাক হয়ে বলতেছে যে লিচু প্রবিষ্ট করলাম, লিচু তো কাটা কাটা, তুই মুক্তি পাবি বলে হাসতেছস নাকি কি কারণে হাসতেছস? কয় আরে আমার কিছু হোক না, পিছনে এক লোক আসতেছে, হের হাতে কাঁঠাল। তো আপনারা যারা ডক্টর ইউনূসের এবং আসিফ নজরুলদের এই তাণ্ডব থেকে বেঁচে ছিলেন, বেঁচে আছেন, টিকে আছেন, এবং আগামী দিনের জন্য অনেক আশাবাদী, অনেকে গিয়ে দেখা অফিস টফিস ঝাড়মুছ করে খুলে কিছুক্ষণ ছিলেন, তারা মানসিকভাবে প্রস্তুত নেন। এতদিন লিচু ছিল, সামনে কিন্তু কাঁঠাল আসবে। কাঁঠাল মোকাবেলা করে যদি রাজনীতিতে টিকতে পারেন, আপনাদেরকে আগাম অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যারা কাঁঠাল, লিচু বা অন্য কিছুর জন্য চিন্তিত না, আসুন আমি আপনি মিলে দর্শক সারিতে বসে আগামী নির্বাচন পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতি উপভোগ করতে থাকি। ধারণ করতে বললেন, এক ধরনের আবেগ নিয়ন্ত্রণ করতে বললেন, এবং উনি সৌজন্য প্রকাশ করতে পরাজিত যে জোট জামাতের আমিরের বাসায় গেলেন,
এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় গেলেন, আজ উনি আরেকটা প্রতিদ্বন্দ্বী দল যারা নির্বাচনের মাঠে ছিল চরমনের পীরের সঙ্গে দেখা করলেন। এই যে বিষয়গুলো তারেক রহমান করছেন, এতে কি মনে হচ্ছে কিনা যে তারেক আসলে জামাত এবং বিরোধী দলে যারা থাকবে তাদেরকে রাজনৈতিকভাবে এক ধরনের মন্ত্রে বশ করতে চাইছে, অথবা কি মজা থাকতে পারে তারেক রহমানের এই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাদের বাসায় গিয়ে দেখা করাটা? এটা কি শুধু রাজনৈতিক সৌজন্যতা, নাকি আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন চরিত্রগত দিক উন্মোচন করার চেষ্টা করছেন তারেক রহমান? আপনার বিশ্লেষণ আমার দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করতে চান। ধন্যবাদ শফি, এবং আপনার যারা দর্শক রয়েছেন, আমাদের যারা রয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণে আনার একটা পরিকল্পনা তো থাকেই, তাই না? তার মাধ্যমে নানান ধরনের সৌজন্যতা বলি, নানান ধরনের পরিকল্পনা বলি, কিন্তু নিয়ন্ত্রণে জামাত আসবে না, জামাতকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, এটি আমার মনে হয়। তবে তারেক রহমান যে উদাহরণ সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে সেটি প্রশংসার যোগ্য। শত্রুর সাথে মোলাকাত করা, শত্রুর বাড়িতে গিয়ে নিজের শুভেচ্ছা বিনিময় করে আসা কিংবা সান্ত্বনা দেওয়া, এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এবং আমার মনে হয় যে এটির মধ্য দিয়ে তারেক রহমান তার দলের জন্য যতটুকু আমি মানে এইভাবে বলতে চাচ্ছি, জামাতকে যতটুকু বিএনপি নিয়ন্ত্রণে আনতে পারবে বা পারুক না পারুক, তার চেয়ে বড় কথা হচ্ছে পুরো দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি একটি নিঃসন্দেহ ইতিবাচক দিক। জি, এইটার প্রেক্ষিতে আমরা তো আশা করতে পারতাম যে যে ফলাফলটা হয়েছে জামাত সেটা মেনে নিবে এবং সরকারকে সহযোগিতামূলক ভূমিকা রাখবে, সেই বার্তাটা জামাতের তরফ থেকেও দেওয়ার কথা মানে আমরা ভাবতে পারি। কিন্তু জামাত কিন্তু খুবই সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছে। এটা কি তাদের সেই ঐতিহ্যগতভাবে তারা যে এক ধরনের রাজনীতিতে ফনা তোলার জন্য ওয়েট করে, সুযোগের অপেক্ষা করে, মানে এটা কি সেটারও ইঙ্গিত করে কিনা? ফনা তুলুক আর না তুলুক, বিষয় হচ্ছে যে তারাও রাজনৈতিক একটি কৌশল, সৌজন্যতা প্রদর্শন করতে চাইছে। এর আগে তো আমরা কোন কোন দলকে দেখেছি যে নির্বাচনে পরাজয় বরণের পরে এমন মন্তব্য করেছে যে একদিনও এই সরকারকে শান্তিতে থাকতে দেবো না, তাই না? এই ধরনের মন্তব্য আমরা করতে দেখেছি, যেগুলো বাংলাদেশের রাজনীতির জন্য নিশ্চয়ই কোনো ধরনের ইতিবাচক কিছু ছিল না। অথবা শুরু থেকেই যদি এই ধরনের মানসিকতা থাকে যে না, আমি এই দলকে বা এই সরকারকে স্থির থাকতে দেব না, আমরা দেখিয়ে দেব, আমরা মধ্যবর্তী নির্বাচনের বাধ্য করব, এগুলো কোনোটাই দেশের রাজনীতির জন্য সুস্থ কোনো প্র্যাকটিসের বিষয়টি ইঙ্গিত করে না। জামাতও যেটি করছে সেটিও সৌজন্যতা। তবে এটুকু বলতে পারি, জামাত এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না। তারা সবসময় একটা কৌশল অবলম্বন করবে, এবং এরই মধ্যে নানান ভাবে কিন্তু এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ একটি শক্তির পক্ষ থেকে যে মধ্যবর্তী নির্বাচন আসছে। কোন শক্তির কথা বলতে চাইছি আমি আপনি বুঝতে পারছেন। এর আগে এমন একটি হাইপ উঠেছিল নির্বাচনের আগে, এটির কিছু ভিত্তি ছিল। ভারতের যে কোনো একটি গোয়েন্দা সংস্থার এটি পরিকল্পনা থাকতে পারে, শোনা কথা, আমি তো আর সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত নই। তো আওয়ামী লীগকে রাজনীতিতে নিয়ে আসা, আওয়ামী লীগের রাজনীতিতে পার্টিসিপেট করার ব্যবস্থা করা, এবং আওয়ামী লীগ যাতে বিরোধী দলে আসে, অন্তত 60 থেকে 70টি আসন পায়, তারেক রহমান ঠিকই প্রধানমন্ত্রী হবেন, বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু সাথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যদি বিরোধী দল হিসেবে এবার আসতে পারে, তাহলে মধ্যবর্তী নির্বাচনের একটি পরিকল্পনা তাদের ছিল, এবং সেটি কেন্দ্র করে এরকম একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। আর এখন কেন মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গটি আসবে? এখন তো আর সেই বিশেষ গোয়েন্দা সংস্থার পরিকল্পনাটি আর নেই, মানে ইনভ্যালিড হয়ে গেছে। এবং যেখানে ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, 2/3 আসন নিয়ে এসেছে, সেখানে মধ্যবর্তী নির্বাচনে তো কোনো প্রশ্নই ওঠে না। বরং তারেক রহমান কতটুকু পারবেন কি পারবেন না আমরা জানি না, তবে আমরা তো আশা করতে পারি যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, তিনি রাজনৈতিক সংস্কৃতির কিছুটা হলেও পরিবর্তন ঘটাচ্ছেন এবং একটা সুস্থির রাজনীতির দিকে যাওয়ার
চেষ্টা চালাচ্ছেন। এই জায়গা থেকে যদি কোনো বিশেষ শক্তি এই ধরনের একটি হাইপ তোলার চেষ্টা করেন যে মধ্যবর্তী নির্বাচন আসছে, মানে সরকার গঠন করে পারলো না এখন থেকে সেই কথা, তাহলে নিশ্চয়ই সেই শক্তির উদ্দেশ্যটি কি রয়েছে আপনি বুঝতেই পারেন। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে জামাতকে বসা আনা সম্ভব না, বরং জামাত যদি শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা তাদের ভূমিকা রাখতে চায় বা রাখে, তাহলে জামাতই বিএনপি কে গিলে ফেলার সম্ভাবনা আছে, এইটুকু আমি বলতে পারি। তার কারণ এখানে অবশ্যই রাজনীতি করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে দলগুলো রয়েছে তাদেরকে রাজনীতি করতে হবে। জামাত যত বেশি শক্তিশালী হবে তত বেশি বিএনপি ট্রাপে পড়ার সম্ভাবনা বেশি। এবং এরই মধ্যে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি সদ্য এমপি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু এর মধ্যে একটি মন্তব্য করেছেন যে জামাতকে থামাতে হবে। আপনি বুঝতেই পারছেন। জি, এখানে একটা বিশ্লেষণ আমি বাজারে পাচ্ছি, সেটা হচ্ছে যে একটা রেকর্ড বিজয় জামাতও পেয়েছে, যেহেতু ফিল্ডে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ ছিল না, জাতীয় পার্টিকে ওইভাবে স্পেস দেওয়া হয় নাই। তো ফলত জামাত 4 নম্বর দল হয়ে আসলে বিএনপির সঙ্গে মুখোমুখি হয়ে গেছে, মাঝে দুটো দল না থাকাতে তাদের জন্য নির্বাচনটা অনেকটা ইজি হয়ে গেছে। এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই পরিস্থিতি তো থাকবে না, নিশ্চয়ই সেটা বদল হবে। রাজনীতিতে প্রতিনিয়তই পরিস্থিতি বদল হয়। তারেক রহমান যদি তার বাবার অনুসৃত পথ অনুসরণ করেন যে রাজনীতিতে কেউ নিষিদ্ধ থাকবে না, সবাইকে রাজনীতিটা অবারিত করে দেওয়া হবে, তাহলে তো আওয়ামী লীগ স্পেস পেতে পারে। যদিও এটা নিয়ে বিতর্ক আছে যে সেটা স্পেস কতদিনে পাবে বা আদৌ দিবে কিনা বিএনপি, সেটা এখনো তর্ক সাপেক্ষ। কিন্তু যে প্রসঙ্গটা আমি তুলতে চাচ্ছি এটা বলে, সেটা হচ্ছে যে জামাত নারীদের নিয়ে কি করবে, স্বাধীনতার প্রশ্নে ৭১-এর ভূমিকায় তাদের যে অবস্থান কি হবে, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে তাদের একটা ব্যাপার আছে, এবং তাদের যে মূল গঠনতন্ত্র মৌদুদির যে ক্যাটাগরি, তাতে তো ইসলামের যারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথে তাদের হিউজ পার্থক্য। এই 4টা বাধা পার করে জামাত কি আসলে শেষ পর্যন্ত উদার নৈতিক মুসলমানদের ভোট পেয়ে আরো শক্তি সঞ্চয় করবে, এরকম আশাটা করা মানে দুরূহ, এরকম একটা বিশ্লেষণও কিন্তু কেউ কেউ বলেন। আপনার কি মনে হয়? মানে এই যে উত্থান তাদের, সেই উত্থানে কেউ কেউ বলছে এটাই তাদের সর্বোচ্চ সামর্থ্য, এর উপরে জামাতের ভোট পাওয়া এবং উন্নতি করাটা খুব সহজসাধ্য হওয়ার কথা না। কোন কোন বিশ্লেষক আমাকে এভাবে বলার চেষ্টা করছেন, আপনি কি মনে করেন? না, ঠিক আছে তাদের বিশ্লেষণটা। জামাত যেটা পেয়েছে 31% ভোট পেয়েছে, এটা অভাবনীয়। আপনি যদি 2001 নির্বাচন দেখেন, সেখানে জামাতের ভোট ছিল কত? হয়তো 8%। 8% থেকে এই যে 31% আসা, যদিও আওয়ামী লীগ মাঠে নেই। এখন আওয়ামী লীগ থাকলে কি জামাতের এই ভোটগুলো আসতো না? কিছুটা কমতো। জামাতের যে ভোট ব্যাংকটি বা দাঁড়িয়েছে তার মধ্যে আওয়ামী লীগেরও কিছু ভোট আছে, যারা সরাসরি তৃণমূল পর্যায়ে বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে। এই জায়গা থেকে ব্যক্তি ক্ষোভের একটা স্থান থেকে কেউ কেউ জামাতকে ভোট দিয়েছে, কিন্তু অধিকাংশ গেছে বিএনপির ব্যাংকে। ঠিক আছে, জামাত যেই ধারা রাজনীতি করে, এবং 31%-এর মধ্যে আবার কিছু ফলস ভোটও আছে, কিছু জাল ভোট আছে। আমি ধরে নিলাম যে 25% বা 20%, সেটাও কিন্তু কম নয়, সেটাও কম নয়। এখন স্পেস ফাঁকা পেয়েছে, এটি যেমন বাস্তবতা, আবার জামাত তার রাজনীতি কৌশল অনেকভাবে বদলেছে, অনেকভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে, এবং এটা সত্য কথা। তৃণমূল পর্যায়ে গ্রাম অঞ্চলে জামাতের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, যারা নতুন ভোটার তাদেরও একটি অংশ জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে। জামাত কিন্তু বসেন, দেখুন 15 বছর আওয়ামী লীগের সময় এক অর্থ তো জামাত নিষিদ্ধই ছিল, খাতা কলমে বা নির্বাহী আদেশের মাধ্যমে একেবারে শেষ পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তার আগে তো
শুধু নিবন্ধন ছিল না এবং তাদের কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছিল না, এক প্রকার নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ থাকার পরও জামাতে যে সাংগঠনিক কার্যক্রম সেগুলো থামানো গেছে, তারা কিন্তু ঠিকই করে গেছে। অতএব জামাত রাজনীতিতে এগিয়েছে, যতই তাদেরকে কোন ঠাসা করে রাখা হোক না কেন। কিন্তু সামনে আর যেতে পারবে কিনা, আমার মনে হয় সামনে যেতে পারে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো শুরু হবে নিঃসন্দেহে, এবং আমার ধারণায় অল্প কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ স্পেস তৈরি করে নেবে। তো সেদিক থেকে আবার কোন ঠাসা হতে পারে, যদি আওয়ামী লীগ আসে, যদি বিএনপি মনে করে যে না, তারা মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই আর প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে তারা রাজনীতি করবে, সেই জায়গা থেকে জামাত কোণঠাসা হতে পারে। জামাতের এই কার্যক্রম আবার পিছনের দিকে যেতে পারে। কার্যক্রম বলছে মানে মানুষের সমর্থন। জামাত এবার নানান ভাবে মানুষকে আকৃষ্ট করেছে, নানান ভাবে। পরে এসে নারীদের ক্ষেত্রে তারা যে বিতর্কিত মন্তব্য করেছে সেখান থেকে কিছু লোজার হয়েছে। কিন্তু এ কথাও সত্য যে বাংলাদেশের মানে সমাজ ব্যবস্থায় নারীদের একটি বিশাল অংশ, যারা দেখবেন আপ টু ডেট, যারা শিক্ষিত, তারাও জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে। কেন আকৃষ্ট হচ্ছে আমি জানি না, হয়তো ওই জায়গা থেকে যে আমরা তো সবাইকেই দেখলাম, বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এখন দেখি না একটু জামাতকে দেখি, জাতীয় পার্টিকে দেখা রয়েছে, সেই জায়গা থেকে এই ধরনের মানসিকতার কাজ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এটি বাস্তবতা, জামাতের কোনো করাপশনের কোনো আপনি নমুনা দেখাতে পারবেন না, এবং জামাত যে স্বনির্ভর একটি দল, তাদের অর্থনৈতিক ভিত্তি খুবই মজবুত। জামাত যে ধারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিয়ে আসছে এই পর্যন্ত, এটাকে আপনার সাধুবাদ দিতেই হবে। তাদের আদর্শের সাথে আমরা একমত পোষণ নাও করতে পারি, তারা যেই ধারার সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চায় সেদিক থেকে আমরা অবশ্যই দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তাদের যে সাংগঠনিক ভিত্তি, তাদের যে সাংগঠনিক কৌশল, এটিকে আপনাকে স্বাগত জানাতেই হবে। অর্থাৎ এইরকম কিছু ক্রাইটেরিয়া মানুষের সামনে উপস্থাপন হয়েছে, যার কারণে মানুষ তাদের কিছু একটা অংশ, মানে বিশেষ একটা অংশ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে। এই জায়গা থেকে ভোটের রেশিওটা বেড়েছে। কিন্তু আমার মনে হয় যদি ওই জায়গায় তারা বিশ্বাস স্থাপন করতে পারে, তার মানে আওয়ামী লীগ এবং বিএনপি, আমার মনে হয় জামাত আর বেশি দূর আগাতে পারবে না, এবং এটি ছিল তাদের সর্বশেষ চান্স ক্ষমতায় যাওয়ার মতন। ক্ষমতায় তো যাওয়ার প্রশ্নই উঠতো না। মানে আমি বারবার বলেছি, ভোটার হিসেবে আপনার অনুষ্ঠানে এর আগে বলেছি, ভোটের মাধ্যমে জামাত ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এতটা মানে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা কিংবা এতটা ব্যাকডেটেড হয়ে পড়েন যে জামাতকে ক্ষমতা নিয়ে আসবে কোন ধরনের মেকানিজম হলে বা ইঞ্জিনিয়ারিং এ ঘটনা ঘটলে বা বিশেষ একটা ব্লু প্রিন্টের মাধ্যমে হয়তো এলে আসতেও পারতো, এরকম একটা ধারণা আমাদের অনেকেই ছিল, আমারও ছিল। কিন্তু ভোটের মাধ্যমে ফ্রি আর ফেয়ার ভোটের মাধ্যমে আসবে, এটি কল্পনার বাইরে। এবং যেহেতু আওয়ামী লীগ বিহীন মাঠ ছিল, সেখানে তারা একটা উর্বর ভূমি পেয়েছে এবং এটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে এইবার ক্ষমতা আসতেই হবে। এই সুবর্ণ সুযোগটা তাদের জন্য আসবে না, এবং স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ ফিরবে, বিএনপি রাজনীতি করবে, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দলগুলো হয়তো ক্রমান্বয়ে শক্তিশালী হবে। এখানে জামাত আমার মনে হয় এর চেয়ে বেশি আগাতে পারবে না। জি, ক্লিয়ার। আমি এবার আসতে চাই আপনাকে, শুরুতে যেমন বলছিলাম যে আগামীকাল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। এই দফায় তারেক রহমান তো এর আগে কখনো সংসদ সদস্য ছিলেন না, যদিও উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। দেশের বাইরে থেকে দলটাকে দীর্ঘ বছর পরিচালনা করেছেন, একত্রিত রেখেছেন। এই নির্বাচনে প্রথম দফায় তিনি এমপি হয়ে প্রধানমন্ত্রীর পদ অধিষ্ঠিত করতে যাচ্ছেন। মন্ত্রী পরিষদ একটা গঠন হচ্ছে নবীন প্রবীণ দিয়ে, মাঝারি একটা মন্ত্রী পরিষদ গঠন হবে বলে আমরা জানি। কি দেখছেন তারেক রহমানের এই প্রধানমন্ত্রিত্ব তার এবং তার মন্ত্রী সভা কেমন করবে? আগামী মানে কমাস দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে তারেক রহমান কতটা বদলে গেছেন এবং কতটা নিজেকে আপ টু ডেট করেছেন। সেটা আসলে বুঝতে আমাদের কেমন সময় লাগতে পারে বলে আপনার ধারণা?
আমার ধারণা এটি 6 মাসের মধ্যে বোঝা যাবে, 6 মাসের মধ্যে বোঝা যাবে, এবং সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। আমরা শুরু থেকে যদি বিরোধিতা করি এটা ভালো না, অবশ্যই সময় দিতে হবে। আর তারেক রহমান প্রথমবারের মতন সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নতুন কিছু নয়। খালেদা জিয়াও তো প্রথমবারের মতন 91-তে সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই না? এবং তারেক রহমান সম্পর্কে এর আগে আমাদের জনগোষ্ঠীর একটি ব্যাপক অংশের ধারণা ছিল যে তিনি রাজনীতি বোঝেন না, বা রাজনীতিকে ভিন্ন পথে নিতে চান, কিংবা একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে না রাজনীতি আসছেন। তিনি এই ধারণা আমার মনে হয় সাম্প্রতিক সময়ে অনেকটাই ভাঙতে পেরেছেন, তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন। এখনো তারপর তার সম্পর্কে অনেকেই নেতিবাচক ধারণা পোষণ করছেন যে ভোটের মাঠে হয়তো তিনি তার পরিবর্তিত রূপটি বেশি করে প্রকাশ করার চেষ্টা করছেন, এটি তার আসল রূপ নয়। কিন্তু বোঝা যাবে না, আগে থেকে মন্তব্য করার কিছু নেই। তবে তিনি এই পর্যন্ত যেই নিদর্শনগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটি নিঃসন্দেহে আমরা আশা করতে পারি আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। অতএব তাকে আমাদেরকে সময় দিতে হবে, অন্তত 6 মাস, মানে 6 মাস পর সিমটমটি বোঝা যাবে। 1 বছর তো সময় দিতে হবে। দেখুন, প্রতিহিংসা রাজনীতি অনেক হয়েছে, অনেক জ্বালা পুরা প্রতিহিংসা, এই যে হত্যাকাণ্ডের রাজনীতি, যেমন 21শে আগস্টে গ্রেনেড হামলার যে বিষয়টি, এটি বাংলাদেশের রাজনীতিকে ইউটার্ন করিয়েছিল, দীর্ঘমেয়াদী ক্ষোভ তৈরি করেছিল 21 আগস্টের নাম। নিঃসন্দেহে। তো সেই গ্রেনেড হামলার আসামিরা সব বেরিয়ে এসেছে। তারেক রহমানও আসামি ছিল, আমি বলছি না তারেক রহমান তার সাথে জড়িত ছিল কি না ছিল, কিন্তু সবাই তো বেরিয়ে এসেছে। অনেকের সাজা, যারা আছে তাদের অনেকের সাজা কমেছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশে 21শে আগস্ট নামে কোনো দিন ছিল না, আর ওই গ্রেনেড হামলা হয়েছে সাত আসমানের, মানে আল্লাহর খোদ আরশ থেকে হয়েছে, আমার একটি ভাব যে এটি কোনো মানুষ সৃষ্টি কোনো বিষয় ছিল না। এইগুলো আমাদের বিচার বিচার বিভাগীয় সংস্কৃতি যেমন খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে, আবার যদি এই মানসিকতা কারোর মধ্যে কাজ করে যে আবার সেদিকে যাওয়া হবে, নিশ্চয়ই সেটি কারোর জন্য মঙ্গলজনক নয়। আবার একইভাবে দেখুন, সামান্য একটা দুর্নীতি মামলায় 2 কোটি টাকা দুর্নীতি মামলা, তাই না, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, তো খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে রাখা হলো, অন্তরীণ করে রাখা হলো। আমার কথা হচ্ছে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমরা অবশ্যই বিরোধিতা করব, আমরা সমালোচনা করব খারাপ কাজের, ভালো যে কাজগুলো সেগুলো আমরা প্রশংসা করব। এবং মনে করুন যে আপনি আওয়ামী লীগ করেন, আপনার সবকিছুই খারাপ, এটা তো হতে পারে না। মনে করুন যে আমি বিএনপি করি, আমার সবকিছু খারাপ, এটা তো হতে পারে না। এবং বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে, এই সংস্কৃতি বাদ দিতে হবে। সংসদ প্রাণবন্ত হয়ে উঠুক, সংসদ কার্যকর হোক, এবং সংসদের নতুন কোন প্র্যাকটিস যা ইতিবাচক, তার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন আসুক। একটা ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, তারা সময় নিক, আমরা চাইবো। এবং তবে যদি বলতে চাইছি, এই মন্ত্রী সভা যিনি গঠিত হতে যাচ্ছে, তার মধ্যে কোনো মন্ত্রী রয়েছেন পূর্ব অভিজ্ঞতা নিয়ে, তাদের সম্বন্ধে আমরা বলতে পারি যে তারা অভিজ্ঞ হতে পারে, কিন্তু কোনো কাজ করেনি এর আগে বিএনপি সরকারে। আমি দেখি কারা থাকেন মন্ত্রিসভায়, তারপরে না স্পেসিফিকলি বলা যাবে যে এই ব্যক্তি বিএনপির 2001 থেকে 5-এর যে সরকার ছিল বা 6-এর, সেই বিএনপি জামাত জোট সরকারের সদস্য, মানে মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি এই কাজগুলো করেননি, বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গেছেন। শোনা যাচ্ছে এমন কেউ এই মন্ত্রিসভায় থাকতে পারে। দেখি আগে তো প্রকাশ হোক বা আমাদের সামনে আসুক মন্ত্রিসভাটি। তবে সব মিলিয়ে আমি আবারও বলি, প্রতিহিংসা নয়, প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে রাজনীতি শুরু হোক আমাদের সামনে। জি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা শেষ করব। শেষে আপনার কাছে একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, কেউ তো ইতিমধ্যে বিদেশি পাসপোর্ট দেখিয়ে দেশ ছেড়েছেন। প্রযুক্তি উপদেষ্টা তৈয়ব সাহেবের কথা আমরা জানি, এবং অনেকে দেশ ছাড়ার দিকে আছেন।
একটা রব ঠিক রব না, কানাঘুষা গুঞ্জন শুরু হয়েছে যে তারেক রহমান সরকার গঠনের পরেই যারা গত 18 মাসে আহ, রাষ্ট্রের আইন অমান্য করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, তাদেরকে আইনের আওতায় আনার একটা দাবি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে। কয়েকটা ছোট ছোট সমাবেশ হয়েছে, বিভিন্ন পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। আপনার কি মনে হয় যে বিগত 18 মাসে যারা প্রশাসনে ছিলেন, উপদেষ্টা পদে ছিলেন, বিশেষ সহকারী ছিলেন, তাদের দিকে আইন লঙ্ঘন এবং অন্যান্য দুর্নীতির বিষয়টা সামনে এনে তারেক রহমান কি চটজলদি কোনো ব্যবস্থা নিতে পারেন? সেরকম কোনো কি সম্ভাবনা দেখেন কিনা? মানে এটাকে আমি বলার চেষ্টা করছি যে নতুন সরকার গঠনের পরে মানে অভাবনীয় কোনো ডিসিশন তারেক রহমানের সরকারের তরফে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা আপনি? সম্ভাবনা আমি খুব কম দেখি, মানে সম্ভাবনা আছে, আমরা আশাবাদী হতে পারি, সেই জায়গাটা খুব কম। যদি পারেন তারেক রহমান, আমি আপনার এই অনুষ্ঠানে বলছি, যদি পারেন তারেক রহমান ইতিহাসের অনন্য নজির হয়ে থাকবেন এবং এই প্রজন্মের কাছে বা এর আগের যে প্রজন্ম আছে বা আমরা যারা জীবিত আছি তাদের কাছে তারেক রহমান স্মরণীয় হয়ে থাকবে। এই 18 মাস জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তো ডক্টর ইউনূস সরকার, মানুষের জীবনের নাভিশ্বাস তুলে ফেলেছে, একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রতিটা মানুষের জীবন কেটেছে। হ্যাঁ, যারা তার চাটুকারিতা করেছে, যারা চাটুকারিতার মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা লাভ করেছে এবং ওই যে রব তুলেছে ইউনূস স্যারকে 5 বছর চাই, ইউনূস স্যারকে 5 বছর চাই, এরকম হাতে গোনা কিছু মানুষ বাদে প্রতিটা মানুষ তো 18 মাসে ক্লান্ত হয়ে পড়েছে আতঙ্কে থাকতে থাকতে। যদি তারেক রহমান পারেন 2-3 জনকেও যদি ধরেন, তিনি ইতিহাস হয়ে থাকবেন। আমার তো মনে হয় ডক্টর ইউনূস থেকে শুরু করে অধিকাংশকেই অ্যারেস্ট করা উচিত, অধিকাংশকেই। যে পরিমাণ লুটপাট হয়েছে, মবতন্ত্র কায়েম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, আমাদের শুনেছি সাবেক ছাত্র সংগঠনের যারা উপদেষ্টা ছিলেন তাদের কেউ কেউ কোটির নিচে চাঁদাবাজি করতেন না, কমিশন 50 লাখের নিচে দিত না, 2 লাখ 5 লাখ কমিশন, 50 লাখের নিচে কমিশন নিতেন না তারা। এমন কথাও আছে, এমন কথাও শোনা যায় বিটকয়েনে তারা টাকা রেখেছে। এবং এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মহামান্য মুক্তিযোদ্ধা আছে না আমাদের ফারুকী আজম সাহেব, বীর প্রতীক একাডেমি, এই লোককে আগে অ্যারেস্ট করতে হবে, সবার আগে। আমাদের মুক্তিযুদ্ধের চিহ্নগুলো সব ধ্বংস হয়ে গেছে, বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে আমাদের যে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো ছিল, যে স্মারকগুলো ছিল, সব ধুলায় মিশে গিয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দিয়েছে। এবং এর জায়গায় এই যে 24-এ যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলে উল্লেখ করে নানান স্থাপনা তৈরি করা হয়েছে, ভাস্কর্য তৈরি করা হয়েছে, মিনিমাম কোনো কথা বলেননি এই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাহেব। আরো ভয়ঙ্কর হচ্ছে এই 24 আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, দেন না, তাদের ক্ষতিপূরণ দেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এদেরকে যে ভাতা দেওয়া হচ্ছে, এদেরকে শহীদ বলে উল্লেখ করে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকেই তালিকা প্রকাশ করা হচ্ছে, মানে 71-এর আমাদের শহীদদের সাথে এদেরকে এক স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এই লোককে ফাঁসি দেওয়া উচিত। আমাদের ইতিহাসকে, আমাদের গৌরব উজ্জ্বল যে ইতিহাস 71-এ, এগুলোকে ম্লান করার একটা চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টার সঙ্গে ইনি অংশীদার। আপনি ধর্মভিত্তিক জায়গা থেকে দেখুন না, এই যে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো, এই যে এনসিপি, এরাও ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এই জামাত ইসলামী, খিলাফত মজলিস বা হেফাজতে ইসলাম, এরা বলেছে এগুলোকে মূর্তি বলেছে, যেগুলো আমাদের ভাস্কর্য। গণভবনের ভিতরে সব দেখেন এখন কবরের ভাস্কর্য হয়েছে, কবরের ভাস্কর্য হয় কোনোভাবে। এবং আপনি ওই যে দিকে দিকে এখন মুগ্ধর ভাস্কর্য, দিকে দিকে এখন আবু সাইদের ভাস্কর্য, ওগুলা কি? ওগুলো তবে মূর্তি না, ওগুলো জায়েজ হয়ে গেছে। 24-এর পরে যেগুলো হচ্ছে সেগুলো ভাস্কর্য, আর এর আগে যাচ্ছিল মূর্তি। বঙ্গবন্ধু ভাস্কর্য মূর্তি হয়ে গেছে। ভণ্ডামির একটা শেষ থাকা উচিত ছিল। এরা ভণ্ডামির সমস্ত স্তর অতিক্রম করেছে। অতএব
যদি সত্যি সত্যি এরকম কোন অ্যাকশন নিত, আমরা তো দেখিনি, আমরা মানে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছাড়া 91 মানে উনি ক্ষমতা নিলেন, নেওয়ার সাথে সাথে এরশাদকে আটক করলেন, আরো কয়েকজনকে আটক করলেন। এরপরে তো আর এই ধরনের কোনো দৃষ্টান্ত হয়নি। আর 111-এর সময় এসে তো ওটা তো সামরিক ব্যাকআপের সরকার ছিল, এছাড়া অন্য কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার বলি বা রাজনৈতিক সরকার বলি কারোর সময় তো এরকম দেখা যায়নি। যদি তারেক রহমান এই কাজটি করতে পারেন, স্যালুট দেবো তাকে, নিঃসন্দেহে স্যালুট জানাবো, কিন্তু তার সম্ভাবনা সম্ভবত কম। জি, ওকে, একদম পরিষ্কার। আমরা আশা করব তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে নিশ্চয়ই কোনো না কোনো অঙ্গনে আমি এর সাথে আরেকটা বলতে রাখি, শুধু হাজার হাজার কোটি টাকার লোপাট নয়, কিংবা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার অপচেষ্টা নয়, শেষ মাসে এসে যে বড় বড় মেগা প্রজেক্ট নিল এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতন বেশ কিছু চুক্তি করলো, বিদেশি কোম্পানিদের ডেকে নিয়ে আসলো, তাদের কাছে বন্দর দুঃখিত ইজারা দেওয়ার চেষ্টা করা হলো এবং কোনো কোনো সাথে চুক্তি সম্পাদনও করেছে। এই কাজগুলো জবাবদিহি করতে হবে না? এবং শেষমেশ শুল্ক চুক্তি নিয়ে যা করলো, এই গভর্নমেন্ট যে চুক্তি করে আসলো, এটা তো তারেক রহমানের সরকারকে ফাঁসিয়ে দেওয়া হলো। এই চুক্তি যদি কেউ না মানে, যুক্তরাষ্ট্র যা যা বলেছে যে তাদের অনুমতি ছাড়া অন্য কোথা থেকে অস্ত্র কেনা যাবে না, তাদের ওইখান থেকে বোয়িং বিমান কিনতে হবে 37,000 কোটি টাকা, 14টা বোয়িং বিমান, এবং যদি এইসব শর্ত কেউ লঙ্ঘন করে, মানে বাংলাদেশ যদি লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে আবার সেই 37% শুল্ক আরোপ করা হবে। এই যে বিএনপির ডানা ছিঁড়ে ফেলা হলো বিভিন্ন দিক থেকে, এর জন্য তো তাকে সেই কাজটি করা উচিত। আর সবাইকে আপাতত আমি জামাতে ইসলামকেও বিশ্বাস করতে চাই, ডক্টর ইউনূসকে বিশ্বাস করা সম্ভব না। জি, প্রিয় দর্শক, আমরা